গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু টেলি এডুকেশন ক্লাস। তো আজকে আমরা আমাদের অণু আর পরমাণুর চতুর্থ অধ্যায় পড়তে চলেছি। ঠিক আছে, তো দেখো কালকের থেকে তারপরে আগে আমরা যতটি ক্লাসে পড়েছি তাতে আমরা পরমাণু কি হয়, অণু কি হয়, পরমাণুর কি কি বিশেষতা রয়েছে, অণু কিভাবে গঠিত হয়, তাই না, সেগুলো আমরা পড়ে এসেছি। তাই তো, তারপরে যে ভিন্ন ভিন্ন আমাদের কাছে মৌল রয়েছে, তার প্রতীক কি কি রয়েছে, সেই সবগুলো আমরা শিখে এসেছি। তো আজকে দেখো, আজকে আমরা কি পড়তে চলেছি, চলো দেখা যাক। দেখো তোমাদের সামনে কি আছে, তোমাদের সামনে একটি অক্টোপাস আছে, তাই না, দেখতে পাচ্ছ এটি একটি জলের প্রাণী। তোর কয়টি হাত পা আছে? আটটি, তাই তো, গনে দেখতেই পাচ্ছ, আমরা জানি ওর কয়টি হাত পা, আটটি হাত পা, তাই তো, 1 2 3 4 5 6 7 8, আটটি হাত পা। তো দেখতেই পারছো যে আমরা যে মনুষ্য রয়েছি, আমাদের কয়টি হাত রয়েছে, আমাদের তো দুটি হাত রয়েছে। এখন দেখো, এই অক্টোপাসের সাথে জড়িত হওয়ার জন্য আমরা যদি আমাদের নিজের হাত ওদের হাতের সাথে, অক্টোপাসের হাতের সাথে যদি আমাদের নিজের হাতে ধরতে চাই, তাহলে দুটো হাতই ধরতে পারবো, তাই না। তো দুটো হাত ধরতে পারবো, বাকি কি, বাকি 6টি হাত রয়ে যাবে। তো সেই 6টি হাতকে ধরার জন্য আরো কয়জন মনুষ্য লাগবে বলো তো সবাই? ইয়েস, আরো সর্বমোটে আমাদেরকে 4 জন লাগবে, তাই তো। 4 জন মিলে এই অক্টোপাসের যে 8টি হাত আছে সেটি ধরতে পারবে। তো দেখতেই পাচ্ছো, এইভাবে করে কি করা হলো, ওদেরকে সংযোগ করা হলো, তাই না। অক্টোপাসের প্রতি দুটো হাতের জন্য আমাদের মনুষ্যের দুটি হাত রয়েছে, আর সর্বমোটে 8টি হাতকে জোড়াবার জন্য আমরা কি নিলাম, 4 জন মনুষ্য আমাদেরকে দরকার হলো। এখন এইটা যে আমরা দেখছি বা পড়ছি, সেটি কি, সেটি একটি জিনিসকে বোঝার জন্য। সেই জিনিসটা হলো কি, সেটিকে আমরা বলি যোজতা। তো দেখো, যোজতা কি হয়, কোনো মৌলের যোজন ক্ষমতাকে মৌলটির যোজ্যতা বলা হয়। আমরা জানি যে আমাদের যে পদার্থ রয়েছে, পদার্থ কি পরমাণু দিয়ে গঠিত, সে পরমাণু একত্রিত হয়ে কি হয়, অণু গঠন করে। তে সেই পরমাণুতে যখন আমরা কিছুটি জায়গা খালি থাকে, যেমনি তোমরা দেখলে যে একটি অক্টোপাস যদি সেটাকে যদি আমরা একটা পরমাণু হিসাবে ধরি, আর মনুষ্যকে আরেকটি পরমাণু ধরি, তো ওরা দুজন মিলে কি একটি অণু তৈরি করছে। এখন দেখো, যদি আমরা 3টি মনুষ্য নিই, তাহলে আরো 2টি খালি থাকবে। সেই জিনিসটাকে, যে খালি থাকাটাকে আমরা বলি, যদি কোনো অণুতে যদি জায়গা খালি থাকে, সেইটাকেই আমরা যৌজতা বলে বলবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। চলো, এখন উদাহরণ হিসাবে আমরা যেমনি সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিলাম, তাই না। সোডিয়াম ক্লোরাইডের প্রতীক কি, NaCl, সোডিয়ামের জন্য আমরা Na লিখি, Cl এর জন্য, ক্লোরিনের জন্য আমরা Cl লিখি, তাই না। তারপরে উদাহরণ যেমনি রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি কি থাকে, হাইড্রোজেন থাকে আর ক্লোরিন থাকে, তাই না, হাইড্রোজেন পরমাণু আর ক্লোরিন পরমাণু। তো দেখো, একটি যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে এই যৌগের উপাদানের সংযুক্তির সংকেত, তাই তো। এই যে আমরা বললাম, একটি আমরা রাসায়নিক সংকেত নিলাম, একটি যোগ নিলাম, সেটির রাসায়নিক সংকেত, তাকে আমরা কি বলি, কেমিক্যাল ফর্মুলা। সেই রাসায়নিক সংকেতকে আমরা কিভাবে লিখি, যেমনি আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, সেই সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো NaCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, সেটির রাসায়নিক সংকেত হলো HCl। তাই তো, এইভাবে করে আমরা যে যৌগের যে আমাদের যৌজতা রয়েছে, সেটির উপরেই নির্ভর করে আমরা রাসায়নিক সংকেত লিখি। তো চলো আমরা দেখে নিই যে আমরা ভিন্ন ভিন্ন রাসায়নিক সংকেত কি করে লিখতে পারি। তো চলো সেটা দেখে নিই। তো দেখো, একটি রাসায়নিক সূত্র লিখতে প্রয়োজনীয় উপাদান, আমরা যে রাসায়নিক সংকেত লিখবো, ঠিক আছে, সেটির জন্য মুখ্য মুখ্য কি আমাদের উপাদানের দরকার আছে। প্রথম আমাদেরকে লাগবে মৌলগুলোর চিহ্ন। ঠিক আছে, আমরা যে ভিন্ন ভিন্ন মৌল রয়েছে, ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে, সেগুলোর চিহ্ন খুবই দরকার। আমরা নাম দিয়ে লিখতে পারবো না, সেটির জন্য আমাদেরকে চিহ্ন লাগবে। তারপরে কি রয়েছে, যোজন ক্ষমতা, ঠিক আছে, সেটির যে যোজন ক্ষমতা রয়েছে, ভ্যালেন্সি যেটাকে আমরা বলে থাকি, সেটা আমাদেরকে লাগবে। তো চলো
আমরা এখন দেখব যে সেটা আমরা কি করে লিখি। তো সেটি দেখার আগে একটি জিনিস আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। কি মনে করিয়ে দিচ্ছি দেখো, যে যখন আমরা আমাদের অক্সিজেনের পারমাণবিকতা লিখেছিলাম, তোমাদের যদি মনে আছে যে পারমাণবিকতা কি হয়, পারমাণবিকতা হয় যে যতটি পরমাণু একত্রিত হয়ে একটি অণু তৈরি করে সেই সংখ্যাটিকেই আমরা বলি পারমাণবিকতা, তাই তো? তো যখন আমরা অক্সিজেনের পারমাণবিকতা লিখেছিলাম, তোমরা মনে রাখছে যে পারমাণবিকতা আমরা যদি অক্সিজেনের অণু বোঝাতে চাই তো সেটির জন্য আমরা কি করি, আমরা এই সংকেতটি লিখি, তাই না? O2, টুটি আমরা কোথায় লিখি? টুটি আমরা পদাঙ্কে লিখি, তাই তো? যদি আমরা এইভাবে লিখি তো সেটি কি, সেটি ভুল হবে। তো পারমাণবিকতা যখন আমরা লিখি বা অক্সিজেনের একটা অণু বা যে কোনো একটি উপাদানের বা মৌলের আমরা অণু বোঝাতে চাই, তখন আমরা কি করি, সেই যতটি সেটির পারমাণবিকতা বা যত পরমাণে আমাদের কাছে পরমাণুগুলো রয়েছে সেটি আমরা সব সময় পদাঙ্কে লিখি, তাই তো? সেটা আমরা শিখে এসেছিলাম। তো চলো এখন আমরা দেখব যে আমরা যে রাসায়নিক সংকেত লিখব সেটি আমরা কি করে করব। তো এটির আগে একটি প্রশ্ন হয়ে যাক। দেখো কি জিজ্ঞেস করা হয়েছে, যে পদার্থ যা একই পরমাণু দিয়ে গঠিত তাকে ড্যাশ বলা হয়। অপশনে দেখো কি কি আছে, এ মিশ্রণ, বি কণা, সি মোল, ডি যোগ। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিয়ে দিলাম। কি প্রশ্ন করা হয়েছে, যে পদার্থ একই পরমাণু দিয়ে গঠিত হয় তাকে আমরা কি বলি? এটা আমরা ক্লাসে অনেকবার পড়েছি, তাই না? সেটিকে আমরা মিশ্রণ বলি, কণা বলি, মোল বলি বা যোগ বলি। মনে রাখবে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে একই পরমাণু দিয়ে গঠিত যেগুলো পদার্থ রয়েছে। সময় কিন্তু বেশি নেই, সময় এখানে শেষ হলো। শুদ্ধ উত্তরটি আমি বলে দিচ্ছি, শুদ্ধ উত্তরটি হলো সি মোল, তাই না? তোমরা যদি ভালো করে মনে করো, একদম প্রথম ক্লাসেই আমরা পড়েছিলাম যে সোনা, তারপরে তামা, সেটির যে মোল, সেগুলো কি একই ধরনের পরমাণু দিয়ে গঠিত হয়ে যে পদার্থ আমরা পাই সেটাকে কি বলি, আমরা মোল বলি, তাই তো? সেটা আমরা বারবার পড়েছি ক্লাসে। তো চলো আমরা এখানে কি পড়ছিলাম, রাসায়নিক সংকেত, তাই তো? তো দেখো এই যে যৌগের রাসায়নিক সংকেত আমরা এখন দেখব জলের অণু, যেমনি আমরা উদাহরণ নিলাম জলের অণু। তো এইটি হলো এই যে জলের রাসায়নিক সংকেত, এইটি H2O, তাই না? আমরা কতবার পড়লাম ক্লাসের মধ্যে যে জল, তারপরে অ্যামোনিয়া, তাই তো? তো সেটির রাসায়নিক সংকেত হলো H2O। তো এখানে লক্ষ্য করার একটি জিনিস আছে যে তোমরা নোট করবে, যে যদি অণুতে শুধুমাত্র একটি পরমাণু থাকে তাহলে সূত্রের পদাঙ্কে লেখার প্রয়োজন নেই। দেখো আমাদের যে জলের অণু আমরা জানি কি দিয়ে গঠিত, দুটো হাইড্রোজেন, তাই না? দুটো হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, তাই তো? এই যে জলের অণু, তো এখানে মধ্যে যে দুটো হাইড্রোজেন রয়েছে সেটার জন্য আমরা আমরা জানি যে আমরা সেটির পারমাণবিকতাটা কি পদাঙ্কে লিখবো, তো আমরা এখানে 2 দিয়ে দিলাম। কিন্তু অক্সিজেনের কয়টি পরমাণু রয়েছে, একটি পরমাণু। বলা কি হয়েছে, যদি একটি পরমাণু থাকে সেইটা আমরা পদাঙ্কে লেখার দরকার নেই, মানে আমরা O1 বলি লিখতে হবে না, এটি কোনো দরকার নেই। যদি পদাঙ্কে শুধুমাত্র একটা পরমাণু থাকে আমরা সেটা লিখবো না। এক থেকে যদি বেশি থাকে, একাধিক থাকে, তাই তো? এক থেকে যদি বেশি থাকে 2 3 4 5, তাহলে আমরা খালি পদাঙ্কে লিখবো, আর যদি এক থাকে তাহলে আমরা সেটি লেখার দরকার নেই। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? চলো, ভেরি গুড। তো দেখো যেমনি উদাহরণ আমি নিলাম কার্বন ডাই অক্সাইড আরেকটি। তো দেখো কার্বন ডাই অক্সাইডে কি কি থাকে, কার্বন থাকে আর অক্সিজেন থাকে, তাই না? কার্বনের পরমাণু আর অক্সিজেনের পরমাণু। তো কার্বনের পরমাণু কয়টি রয়েছে, একটা। অক্সিজেনের পরমাণু কয়টি রয়েছে, দুটো। তো দেখো তার জন্য কার্বনে আমরা কি পদাঙ্কে কোনো সংখ্যা দেয়নি, কিন্তু অক্সিজেনে দিয়েছি। সেভাবে যদি আমরা কার্বন মনো অক্সাইড লিখি, কার্বন মনো অক্সাইডের আমাদের রাসায়নিক সংকেত কি করে লিখি, সি ও, তাই তো? তো কার্বনের জন্য আমরা কি সি লিখবো, কেন কি এক কার্বনের শুধুমাত্র একটি পরমাণু আমরা ব্যবহার করছি। আর মনো অক্সাইড, মনো মানে সবসময় মনে রাখবে, মনো মানে হলো একটি, আর অক্সাইড বলা হয়েছে মানে কি, সেটাতে অক্সিজেন থাকবে। তো সেখানে আমরা কি করলাম, অক্সিজেনের পরমাণু নিলাম। কয়টি অক্সিজেনের পরমাণু আছে বলো তো,
ইয়েস, একটি, তার জন্য আমরা পদাঙ্কে কোনো সংখ্যা দেইনি। আশা করি সবাই বুঝতে পারলে। চলো, তো দেখো আমরা কি পড়ছিলাম, রাসায়নিক সংকেত আমরা কিভাবে লিখবো। তো দেখো, যৌজতা ব্যবহার করে ক্রিস ক্রস পদ্ধতিতে অণুর রাসায়নিক সংকেত, আমরা যে একটি অণুর রাসায়নিক সংকেত লিখি সেটি আমরা ক্রিস ক্রস পদার্থে কিভাবে লিখবো। তো চলো আমরা এক এক করে দেখতে থাকবো। তো উদাহরণ হিসাবে আমরা একটি অণু নেব, কিসের অণু, সোডিয়াম কার্বনেটের অণু। তো সোডিয়াম কার্বনেটের অণু নিয়ে নিলাম। প্রথম কি করতে হবে, সবচেয়ে প্রথম স্টেপ, দেখো আমরা প্রতিটি পরমাণুর প্রতীক পাশাপাশি লিখবো। আমাদের যে সোডিয়াম ক্লোরাইড বা যে অণু তোমরা নিয়েছো সেই অণুটির কি প্রতিটি প্রতীক আমরা পাশাপাশি লিখবো। তারপরে কি হবে, সাধারণত প্রথমে ক্যাটায়ন এবং পরে অ্যানায়ন। দেখো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমাদের যে আয়ন রয়েছে, আয়ন যোগগুলো রয়েছে, আয়ন পদার্থগুলো রয়েছে, তাতে মধ্যে যে আমাদের ক্যাটায়ন ছিল সেটি ধনাত্মক আধানযুক্ত ছিল, তাই তো। আর আমাদের যে অ্যানায়ন ছিল সেগুলি ঋণাত্মক আধানযুক্ত ছিল, তাই তো। সেটা আমরা পড়ে এসেছি, তাই না। সেগুলোকে আমরা কি বলি, আমরা আয়ন বলে বলি, বা আয়নিক আমরা যোগ বলে সেদেরকে বলি। তো আমাদের যে অণুগুলো থাকবে সেটির মধ্যে প্রথম আমরা ভালো করে দেখব যে কোনটি সেখানে ক্যাটায়ন রয়েছে, মানে আমাদের আধান যে রয়েছে সেটি ধনাত্মক হবে। আর আমরা দেখব যে কোনটি আমাদের অ্যানায়ন রয়েছে, মানে ঋণাত্মক আধানযুক্ত, সেটিকে আমরা পাশাপাশি লিখব। তারপরে দেখো, দেখো আমাদের যে সোডিয়াম কার্বনেট নিয়েছি, কার্বনেটের মধ্যে যে সোডিয়াম রয়েছে সেটি হলো ক্যাটায়ন। আর আমাদের যে কার্বনেট রয়েছে, কার্বনেটটি হলো, কার্বনেটটি একটি পরমাণুই তোমরা বলতে পারো, একটি আলাদা পরমাণু, একটি আলাদা অণু। সেই অণুতে কি রয়েছে, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন রয়েছে, তাই তো। সেটি মিলে এই যে অক্সিজেনের 3টি পরমাণু আর কার্বনের একটি পরমাণু, ঠিক আছে। সেখানে কার্বনের একটি পরমাণু আর অক্সিজেনের 3টি পরমাণু একত্রিত হয়ে আমাদের কার্বনেট তৈরি করে। তো দেখো, প্রথমে আমরা সোডিয়ামের চিহ্নটি লিখলাম, তারপরে কার্বনেটের চিহ্নটি লিখলাম। এখানে আমরা কি শিখতে চলেছি, যে আমরা অণুর রাসায়নিক সংকেত কি করে লিখবো। তো তারপরে দেখো নিয়ে নিলাম দ্বিতীয় আমাদের স্টেপটি কি, দেখো প্রতিটি পরমাণুর যোজ্যতা তার প্রতীকের শীর্ষে লেখো। সেই যে সোডিয়াম রয়েছে সেটির যোজ্যতা কত আর কার্বনেটের যোজ্যতা কত, সেটি আমরা কি লিখবো, শীর্ষে লিখবো। তো দেখো এইভাবে আমরা লিখে দিলাম। আমরা জানি সোডিয়ামের যোজ্যতা কত, 1। তারপরে কার্বনেট যে রয়েছে সেটির যোজ্যতা কত, 2, ঠিক আছে। তো দেখো আমরা সেটি লিখে দিলাম। তারপরে 3 নম্বর স্টেপটি কি, দেখো সরল অনুপাতে পেতে হলে যোজ্যতার সংখ্যাগুলিকে তাদের সবচেয়ে সাধারণ গুণনায়ক দ্বারা ভাগ করো। যদি মানে আমরা সরল অনুপাত পেতে পারি, যদি সরল অনুপাতে থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আমরা কি করব, সেটিকে যে সবচেয়ে সাধারণ আমাদের যে গুণনায়ক যে দ্বারা সেটি দিয়ে আমরা ভাগ করব, যদি না থাকে। তো আমাদের ক্ষেত্রে তো এখানে দেখো সেটি সরল অনুপাতেই আছে, তাই তো। তো আমরা সোডিয়াম আর কার্বনেট লিখে নিলাম। এখন 4 নম্বর আমাদের স্টেপটি কি, তারপরেরটি আমরা কি করব, দেখো যোজ্যতাকে অন্তর পরিবর্তন করো, এবং মানে আমরা যে রয়েছে যে সোডিয়াম আর কার্বনেট সেটির যে যোজ্যতাকে আমরা কি করব, অন্তর পরিবর্তন করব, একটিকে আরেকটির সাথে বদলিয়ে দেব, এবং পদাঙ্কে হিসাবে উপাদানগুলির নিচে ডান দিকে সংখ্যাগুলি লেখো। তো দেখো আমাদের সোডিয়ামের যোজ্যতা কত, 1, সেটা আমরা কাকে দেব, কার্বনেটকে দিয়ে দেব। আর কার্বনেটের যোজ্যতা কত, 2, সেটা আমরা সোডিয়ামকে দিয়ে দেব। আর লেখবো কোথায়, ওদের পদাঙ্কে, পদাঙ্কে ডান দিকে, বাঁ দিকে নয়। দেখো এইটিও একটু পদাঙ্ক হলো, এই দিকেও একটি পদাঙ্ক হলো, তাই তো। তো আমরা সেটির ডান দিকে পদাঙ্কে লিখবো। তো দেখো চলো আমরা লিখে নিই। এই দেখো দেখতেই পারছো, কার্বনেটের 2 আমরা সোডিয়ামকে দিয়ে দিলাম, ডান দিকের পদাঙ্কে লিখে দিলাম। আর সোডিয়ামের যে 1 রয়েছে যোজ্যতা সেটা আমরা কার্বনকে দিয়ে দিলাম, আর সেটি আমরা ডান দিকের পদাঙ্কে লিখে নিলাম, ঠিক আছে। এখন 5 নম্বর আমাদের স্টেপটি কি, দেখো
যদি কোনো উপাদানে 1 নম্বর পাই, মানে পদাঙ্কে যদি আমরা 1 পাই, তখন তো কি করবো, যে সংকেতে লেখার সময় এটিকে আমরা বাদ দেব। যেভাবে আমরা পারমাণবিকতা লেখার সময় 1 বাদ দিয়েছিলাম, তাই না? যদি পরমাণুর সংখ্যা 1 থাকে সেটা লেখার দরকার নেই। তো এখানেও যখন আমরা রাসায়নিক সংকেত লিখবো, সেইখানেও কিন্তু 1 লেখার দরকার নেই যদি 1 হয়। তারপরে দেখো কি করব, যে যদি একটি উপাদানের একাধিক পরমাণু থাকে, তবে সেইটিকে বন্ধনীতিতে আবদ্ধ করো যদি পদাঙ্কে 2 বা তার বেশি উল্লেখ করে। মানে কি বলা হয়েছে, দেখো কার্বনেট আমাদের যে আমরা পেয়েছিলাম, সে কার্বনেট কি ছিল, সেটি বন্ধ ছিল 1 দিয়ে। তো 1 তো আমাদের লেখার দরকার নেই, তার জন্য আমরা একটিকে সরিয়ে দিয়েছিলাম, তাই তো। কিন্তু যদি এখানে আমাদের সোডিয়ামের যৌগটা 1 থাকতো না, ভাবো 2 থাকতো বা 3 থাকতো, তখন আমরা কি করতাম, সে কার্বনেটকে এইভাবে বন্ধ করে লিখে, সেটাকে ভাবো যদি 3 থাকতো, এইভাবে 3 লিখতাম, যদি এরকম হতো। ঠিক আছে, সবাই বুঝতে পারলে, প্রতিটি স্টেপটি বুঝতে পারলে? তো এইভাবেই আমরা কি করি, আমরা অণুর রাসায়নিক সংকেতটি লিখি। তো এই হলো প্রত্যেকটি স্টেপ। তো চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে বুঝবো। আমরা কি উদাহরণ নিই, আমরা এখানে একটি অণু নিলাম, হাইড্রোজেন ক্লোরাইড। তো সেটির সংকেত আমরা কি করে লিখবো, দেখো প্রথম আমরা কি করি, আমরা এটির চিহ্ন লিখি, তাই না? চিহ্নতে আমাদের নিয়ম কি, প্রথম আমরা লিখবো ক্যাটায়ন, তারপরে অ্যানায়ন। তো চলো এখানে সংকেত লিখতে, প্রথম আমরা সংকেতটি লিখবো, তার জন্য কি হাইড্রোজেন রয়েছে আর ক্লোরাইড মানে ক্লোরিন রয়েছে। হাইড্রোজেনের চিহ্ন লিখে দিলাম, কেন হাইড্রোজেন হলো আমাদের ক্যাটায়ন। তারপরে আমরা লিখবো ক্লোরিন, ক্লোরিনটি হলো আমাদের অ্যানায়ন, তাই তো। তারপরে আমরা কি করি বলতো, ইয়েস, আমরা ওদের যৌজতাটা লিখবো, তাই তো। হাইড্রোজেনের যৌজতা কত, হাইড্রোজেনের যৌজতা হলো 1। ক্লোরিনের যৌজতা কত, ক্লোরিনের যৌজতা হলো 1, তাই তো। তারপরে আমরা কি করেছিলাম বলতো, ইয়েস, আমরা সেই যে দুটির যে যৌজতা রয়েছে সেটিকে আমরা দিয়ে দেব, তাই না, বদলি করে দেব। তো এইভাবে দেখলে হাইড্রোজেনের যৌজতা ক্লোরিনকে দিয়ে দিলাম, আর ক্লোরিনের যৌজতা আমরা হাইড্রোজেনকে দিয়ে দিলাম, তাই তো। তারপরে আমরা কি করি, যে পদাঙ্কের ডান দিকে আমরা প্রতি যৌজতাটা লিখি, তাই না? কিন্তু আমরা কি জেনেছিলাম, যে যদি সেই সংকেতটি যদি 1 হয়, সংখ্যাটি যদি 1 হয়, তাহলে আমরা সেটি পদাঙ্কে লিখবো না, মানে দরকার নেই। তো এটি কি হয়ে যাবে সংকেতটি এখন, HCl, তাই তো। এটি হলো আমাদের রাসায়নিক সংকেত হাইড্রোজেন ক্লোরাইডের জন্য। ঠিক আছে, সবাই বুঝলে? চলো এখন আরেকটি উদাহরণ নিয়ে নিই, হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইডের জন্য এখানে প্রথম বলো তো কি কি পরমাণু আমাদেরকে লাগবে। ইয়েস, আমাদেরকে লাগবে হাইড্রোজেন আর তারপরে সালফার, তাই না? সালফারের পরমাণু, তারপরে হাইড্রোজেনের পরমাণু। তো দেখো প্রথম আমরা কি লিখবো, সেই একইভাবে চিহ্ন লিখবো। এই যে হাইড্রোজেনের চিহ্ন দিয়ে দিলাম, তারপরে সালফারের চিহ্ন দিয়ে দিলাম, তারপরে সেই একইভাবে আমি ওদের যৌজতা লিখবো। হাইড্রোজেনের যৌজতা কত, হাইড্রোজেনের যৌজতা হলো 1, আর সালফারের যৌজতা কত, সালফারের যৌজতা হলো 2। তারপরে আমরা কি করি, যৌজতাকে এক দুজনকে দিয়ে দিই, বদলি করে দিই, তাই না? বদলি করে কি করি, সেটির ডান দিকের পদাঙ্কে লিখি। তো আমরা হাইড্রোজেনের পদাঙ্কে এখন কি লিখবো বলো তো সবাই। ইয়েস, ভেরি গুড, আমরা লিখবো 2, তাই তো, মানে H2 আর S। তো এইটি হলো আমাদের রাসায়নিক সংকেত হাইড্রোজেন সালফাইডের জন্য। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? চলো তো এখন দেখো আরো কিছু উদাহরণ নিয়ে নিই। আমরা কার্বন টেট্রাক্লোরাইড নিলাম। দেখো কার্বন টেট্রাক্লোরাইড বলা হয়েছে, এখানে কার্বন পরমাণু রয়েছে আর ক্লোরিনেরও পরমাণু রয়েছে। কিন্তু টেট্রা মানে কি হয়, টেট্রা মানে হয় 4, তাই তো। আমরা টেট্রা মানে বোঝাই 4। তো এখানে কি কি রয়েছে দেখো, কার্বনের একটি পরমাণু রয়েছে আর ক্লোরিনের 4টি পরমাণু রয়েছে। সেই 4টি পরমাণু মিলে যে যৌজতা আমরা পাবো, সেটি আমরা এখন লিখবো। তো প্রথম আমরা ক্যাটায়নটি লিখে নেব, তাই না? ক্যাটায়ন আমাদের কি, ক্যাটায়ন হলো আমাদের কার্বন, আর তারপরে আমাদের অ্যানায়ন হলো ক্লোরিন। তারপরে আমরা কি লিখি, যৌজতা লিখি। কার্বনের যৌজতা কত, 4, ক্লোরিনের যৌজতা হলো 1। তারপরে কি করব, যৌজতাকে বদলি করে দেব আর তার ডান পদাঙ্কে লিখে নেব।
এখন তোমরা বলো তো কার্বনের পদাঙ্কে কি আসবে? ইয়েস, কার্বনের পদাঙ্কে তো 1 আছে, মানে কিছু আমাদেরকে লিখতে হবে না, তাই না? আর ক্লোরিনের পদাঙ্কে কি আসবে? 4, তাই তো। তা আমাদের কার্বন টেট্রাক্লোরাইডের চিহ্নটি কি হয়ে গেল? সংকেতটি, রাসায়নিক সংকেতটি এইটি, CCl4। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? চলো, তো দেখো, আয়নের যোজ্যতা এবং আধান অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে আমাদের। যে এইটি মনে রাখতে হবে যে সেটির যে যোজ্যতা, যেভাবে আমরা ক্লাসের প্রথমে দেখেছিলাম যে একটি অক্টোপাস রয়েছে আর তার সাথে কি আমাদের 4 জন যখন মনুষ্য যোগ করেছে তখনই সেটির 8টি হাত ধরতে পেরেছে। তো সেইটা আমাকে মনে রাখতে হবে যে যখনও আমরা একটি পরমাণুর সাথে আর একটি পরমাণু যোগ করব, তখন আমাদের দেখতে হবে যে সেটি কয়টির সাথে জড়িত হতে পারে। সেটি আমরা অত্যাধিকও করব না আর কমও করব না। যদি আমরা অত্যাধিক করে নিই তো সেটি ক্যাটায়নে চলে যাবে, আয়নে পরিবর্তিত হয়ে যাবে, সেটি আর মোল থাকবে না। যদি আমরা যোগ করি তখন সেটি কি, সেটি অ্যানায়ন হয়ে যাবে। তো সেইটিকে আমরা আয়নের যৌজতাকে মাথায় রেখে যে আমরা যে এই সংকেত লিখি সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কতগুলো আয়নের নাম এখানে দেওয়া আছে চিহ্ন হিসাবে। তোমরা দেখতেই পারছো এখানে ধাতু অধাতু দেওয়া আছে। আমরা দেখতেই পাচ্ছি যে বেশিরভাগ যে অধাতু রয়েছে সেগুলোতে আমরা হাইড্রোজেন বাদ দিয়ে এখানে যে রয়েছে সেগুলো বেশিরভাগ কিন্তু আমাদের অ্যানায়ন, তাই না? তারপর এখানে ক্যাটায়ন, দেখো এখানে দেখানো হয়েছে ক্যাটায়ন কি কি আছে। এই যে আমাদের ম্যাগনেসিয়াম রয়েছে, তারপরে ক্যালসিয়াম, জিঙ্ক, এইগুলো পরমাণুর দেখতেই পাচ্ছো, এগুলো কি আমরা ক্যাটায়নের রূপে পাই, তাই না? তারপরে এখানে দেখো, এখানে এই যে আয়নগুলো আছে এগুলোকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমাদের কি কার্বনেট আছে, সালফেট, তারপরে সালফেট রয়েছে, তাই না? সেগুলোর আমরা ফসফেট রয়েছে, সেগুলোতে আমরা কি পাচ্ছি? অ্যানায়ন পেয়ে যাচ্ছি, তাই তো। সেটি আমরা দেখতে পারলাম। তো এটি তোমাদের বইয়েও আছে, তোমরা সেখানেও আবার গিয়ে ভালো করে দেখতে পারবে। তো চলো আমরা এখানে কিছুটি যৌগের সংকেত দেখে নিই, কিছুটি যৌগের রাসায়নিক সংকেত আমরা দেখি। তো দেখো আমাদের যোগ লিখবো আর বাঁ দিকে আর ডান দিকে আমরা সংকেতগুলি লিখবো। তো দেখতেই পাচ্ছ এখানে সোডিয়াম কার্বনেট আছে, যেটা আমরা ক্লাসে প্রথমেই করেছিলাম, তাই না? তো সোডিয়াম কার্বনেটকে আমরা কি লিখি? NaCO3। তারপরে দেখো সোডিয়াম বাইকার্বনেট আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কপার সালফেট আছে, তাই তো এখানে কপার সালফেট আছে। তারপরে সিলভার নাইট্রেট, ভিন্ন ভিন্ন ধরনের আমরা এখানে অণুর রাসায়নিক সংকেতগুলো দেখতে পাচ্ছি, তাই তো। তো এইভাবে আমরা রাসায়নিক সংকেতটি লিখি। তো দেখো এখানে আমরা এখন আগে পড়বো। তো আগে পড়ার আগে দেখো আমরা কি নিলাম এখন এখানে? NaCl। NaCl কিসের রাসায়নিক সংকেত বলো তো? সেটির নাম যদি বলি আমরা, ইয়েস, এটি হলো সোডিয়াম ক্লোরাইড, তাই তো। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে কপার অক্সাইড। এখন এই সংকেতগুলো তোমাদেরকে দেখানো হয়েছে, এটি কিসের জন্য? ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডান দিকে যে পরমাণুগুলো রয়েছে সেগুলো হলো ধাতু। আর যে বাঁ দিকে যে রয়েছে সেইগুলো কি, যে ক্লোরিন আর অক্সিজেন এগুলো রয়েছে সেইগুলো হলো কি, অধাতু। তো যখন আমাদের ধাতু পরমাণু আর অধাতু পরমাণু একত্রিত হয়ে একটি অণু গঠন করে, তখন আমরা কি করি, যে ধাতুর নামটি আমরা বা ধাতুর যে প্রতীকটি সেটি আমরা কোথায় লিখি? আমরা বাঁ দিকে লিখি, ঠিক আছে? আমাদের যে বাম দিকে আছে সেইখানে লিখবো। আর যে অধাতু রয়েছে সেই অধাতুটি কোথায় লিখবো? আমরা ডান দিকে। সব সময় মনে রাখবে, যখন একটি ধাতু আর একটি অধাতু মিলিত হয়ে একটি অণু গঠিত করব, সেইটি মধ্যে ধাতুটি যে রয়েছে সেটি সবসময় তোমরা ডান দিকে লিখবে, সবসময় সেটি তোমরা বাঁ দিকে লিখবে। আর যে অধাতু রয়েছে সেই অধাতুটি তোমরা সবসময়
ডান দিকে লিখবে। যেমনি আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি এখানে সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি যে সোডিয়াম হলো আমাদের ধাতু, তাই তো, তার জন্য আমরা কোথায় লিখেছি, বা দিকে লিখেছি। তারপরে ক্লোরিন, ক্লোরিন হলো আমাদের অধাতু, সে অধাতুটা আমরা কোথায় লিখেছি, আমরা ডান দিকে লিখেছি। সে একইভাবে যদি কপার, মানে কপার অক্সাইড নিচ্ছি, তাই তো, CuO, তে কপার অক্সাইডে কপার মানে হলো তামা, তাই তো, তামাটি হলো একটি ধাতু, ধাতু কোথায় লিখেছি আমরা, বা দিকে। আর আমাদের অক্সিজেন, এটি হলো একটি অধাতু, সেটি আমরা লিখেছি কোথায়, ডান দিকে। ঠিক আছে, তো তোমরা যখনই রাসায়নিক সংকেত লিখবে সবসময় মনে রাখবে যে ধাতু আর অধাতু কোথায় লিখতে হবে। তো দেখো আমরা এখন আরো কিছু জিনিস শিখতে চলেছি। তো উদাহরণ হিসেবে আমরা কি অণু নিলাম এখানে, জলের অণু, তাই না। জলের অণু তো আমরা প্রচুর পড়েছি, তাই তো ক্লাসে। জলের অণুতে আমরা জানি কি থাকে, দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেনের পরমাণু, তাই তো। এখন হাইড্রোজেনের যে ভর রয়েছে সেটি কত হয়, 1, তাই না। আমরা আমাদের আগের ক্লাসের মধ্যে যে পারমাণবিক ভর রয়েছে, তাই তো, সেটি আমরা পড়েছিলাম, তাই না। তো দেখো এখানে যে অণু, সেটি পারমাণবিক ভর হলো প্রতিটি পরমাণুর ভর, তাই তো। সেটিকে আমরা লিখি, সেটিকে আমরা AMU বলে লিখি, অ্যাটমিক মাস ইউনিট। আর সেটিকে বদলি করেই আমরা লিখেছিলাম ইউ দিয়ে, তাই না। ইউ যেমনি সংকেত করি, যে আমরা ওজন বোঝাতে গিয়ে কেজি, তরল বোঝাতে গিয়ে আমরা লিটার ব্যবহার করি। তো সেইভাবেই আমরা যদি একটি অণু বা একটি পরমাণুর যদি আমরা ওজন বোঝাতে চাই, সেটাকে আমরা কি করে লিখি, আমরা ইউ করে লিখি, তাই তো। দেখো হাইড্রোজেনের ভর, এখানে দুটি হাইড্রোজেনের পরমাণু রয়েছে, সেই দুটির ভর কত হবে, 2, সেটাকে আমরা গুণ করব হাইড্রোজেনের ভরের সাথে, তো হাইড্রোজেনের ভর এখানে হলো 1। আর অক্সিজেন, একটি অক্সিজেনের পরমাণু, অক্সিজেনের ভর কত, অক্সিজেনের আমাদের ভর হয়েছে 16। সেই হাইড্রোজেন আর অক্সিজেন দুটি মিলিয়ে মানে আমাদের জলের পরমাণু অণু গঠিত করছে, তাই না। তো সেই যে অণু গঠিত করছে, সেই অণুর ভরটি কত, 18U, তাই তো, সেটা আমরা দেখতে পেলাম। তো এই যে 18U আমরা দেখতে পেলাম, সেটিতে কি, সেটাতে আমরা বুঝতে পারলাম এটি কি, এটি হলো অণুর ভর, মানে জলের অণুর ভর। তো সেটিকে আমরা কি বলি, দেখো যে কোনো পদার্থের একটি অণুতে থাকা পরমাণুগুলোর ভর যোগ করলে সেই পদার্থের কি পাওয়া যায়, আণবিক ভর পাওয়া যায়। কি পাওয়া যায়, আণবিক ভর। মানে সেই পদার্থে যে পরমাণুগুলো গঠিত হয়ে একটি অণু তৈরি করছে, সেই অণুর ভর কি আমরা বলবো, আণবিক ভর, তাই তো। আর পরমাণুর যে ভিন্ন ভিন্ন ভর রয়েছে, সেটি হলো পরমাণবিক ভর, তাই তো। তো সেটি আমরা দেখলাম যে আমরা যতটি অণু রয়েছে, সেইগুলো পরমাণু রয়েছে, সেইগুলোকে আমরা যোগ করলেই, সেগুলি ভরকে যোগ করলেই আমরা আণবিক ভর পেয়ে নেব, তাই না। সে অণুর, সেটিকে আমরা বলি আণবিক ভর। তো দেখো এখানে যে আমাদের সোডিয়াম ক্লোরাইড রয়েছে, আমরা যে নুন রয়েছে বা লবণ রয়েছে আমরা যেটা খাই, সেটাতে থাকে সোডিয়াম আর কি ক্লোরিন থাকে। তো দেখো আমাদের আরেক ধরনের ভর আছে, যেটাকে আমরা বলি সংকেত একক ভর। সেই সংকেত একক ভর কি দেখি তো, কোনো দ্রব্য সংকেত একক ভর হয়েছে এই যৌগটির সংকেত এককে থাকা পরমাণুগুলোর ভরের যোগফল। ঠিক আছে, তো চলো আমরা প্রথম উদাহরণ হিসাবে দেখব। তো সেটির আগে দেখো কি লেখা আছে, যে সংকেত একক শব্দটি সেই সব পদার্থের জন্য ব্যবহৃত হয় যাদের উপাদান কণা হলো আয়ন, তাই না। সোডিয়াম ক্লোরাইড তার জন্যই আমরা দেখিয়েছিলাম, কেন কি আমরা জানি যে সোডিয়াম হলো একটি ক্যাটায়ন আর ক্লোরিন হলো একটি অ্যানায়ন, তাই না। সেটি যোগ করে একটি আমাদের NaCl অণু গঠিত করে। তো দেখো এখানে উদাহরণ হিসাবে আমি কি নিয়ে নিলাম, হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেনের অণু নিলাম আর অক্সিজেনের অণু নিলাম। সেটি যোগ হয়ে কি তৈরি করবে, আমাদের জল, তাই না, জলের অণু তৈরি করবে। এখন দেখো হাইড্রোজেনের কয়টি পরমাণু রয়েছে, 4টি পরমাণু। এখন আমরা জানি যে হাইড্রোজেনের দুটি পরমাণু যোগ হয়ে কি হবে, এখানে হাইড্রোজেনের
একটি অণু গঠিত করবে। তো দেখো এই দুটি মিলিয়ে হলো হাইড্রোজেনের একটি অণু, আর এই দুটো মিলে হলো হাইড্রোজেনের আরেকটি অণুতে কয়টি অণু পেলাম আমরা হাইড্রোজেনের? দুটি অণু পেয়েছি, তাই না? আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যে দুটি পরমাণু গঠিত হয়ে একটি অণু তৈরি করলো। এখন এই দুটি হাইড্রোজেনের অণু আর এখানে অক্সিজেনের এই দুটি হাইড্রোজেনের মানে হাইড্রোজেনের পরমাণু আমরা বলবো বা হাইড্রোজেনের অণু বলে বলবো। তো সেই মিলে কি হলো? একটি জলের অণু তৈরি করলো। তারপরে এই যে দুটো পরমাণু রয়েছে হাইড্রোজেনের আর এখান থেকে অক্সিজেনের আর একটি পরমাণু, সেইটি মিলে আমাদের জলের আরটি অণু তৈরি করলো। তো এখানে জলের কয়টি অণু আমরা পেলাম? জলের আমরা দুটি অণু পেয়েছি, তাই তো? সেটি এই দেখো, জলের আমরা দুটি অণু পেয়েছি। তো এখন আমরা কি এটার যদি ভর বের করতে চাই, সংকেত একক ভর, প্রথম আমরা কি করব? হাইড্রোজেনের সাথে সেটিকে ভরকে আমরা যোগ করে দেব। তো একটি অণু আর একটি অণুর মধ্যে হাইড্রোজেনের কয়টি পরমাণু এখানে দেখো হাইড্রোজেনের ভর হলো 1 আর এখানে কয়টি পরমাণু রয়েছে? 4টি, তাই না? তো আমরা জানি সেটির সাথে আমরা করে দিলাম, যোগ করে দিলাম, করে আমরা কি পেলাম? এখানে 4u, তাই তো? অক্সিজেনের কয়টি পরমাণু রয়েছে? 2টি। অক্সিজেনের ভর কত? 16। তো সেটির সাথে আমরা 2 দিয়ে যোগ করে নেব, আমরা পেলাম 32। এখন আমরা গুণ করে নেব, যোগ না, আমরা গুণ করব। তো আমরা এখানে প্রথম অক্সিজেনের ভরের সাথে অক্সিজেনের দুটো পরমাণুর আমরা গুণ করে দিলাম, তো সেটাতে আমরা 32 পেলাম, আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 4u পেলাম। এখন এই 32 আর 4 কি যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা এখানে জলের যে আমাদের যে পরমাণু, জলের যে অণু আমরা পেলাম, জলের যে দুটি অণু পেলাম, সেটির ভর আমরা পেয়ে নেব। তো দেখো এই 32 সাথে যদি আমরা 4 কে যোগ করি, আমরা কত পাই? ইয়েস, 36u। এই 36u হলো আমাদের দুটি জলের অণু। তো এই যে আমরা ভর বের করি এইভাবে, সেইটিকে আমরা বলা হয় ভর একক সংকেত, তাই তো? তো দেখো এটি আমরা জানি যে ভর একক সংকেত আমরা এইভাবে বের করি। এখন এখানে দেখার একটা জিনিস আছে যে এটি একটি পদার্থের অণু বা পরমাণুর সংখ্যার পরিপ্রেক্ষিত তাদের ভরের প্রতিবর্তিতে তার পরিমাণ উল্লেখ করা আরো সুবিধাজনক। মানে আমরা যদি ভর না নিয়ে যে পরমাণুর যে সংখ্যা রয়েছে বা অণুর সংখ্যা রয়েছে, সেটি যদি আমরা বলি, তো সেটি আরো বেশি আমাদের জন্য সুবিধাজনক। তো এটি তো ঠিক আছে, সেটি তোমরা মনে রাখবে, তাই না? তো দেখো এখানে কি এমন কি যে কোনো পদার্থের অল্প পরিমাণেও, মানে যত একটি পদার্থ আমরা নিলাম, সেটি খুবই কম যদি আমরা পরিমাণ নেই, সেই পরিমাণেও আমরা প্রচুর পরিমাণে পরমাণু বা অণু পাই। ঠিক আছে, চলো আমরা সেটি দেখে নিই। আমরা যদি 1 গ্রামও সেটি পদার্থ নেই, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে আমরা অণু বা পরমাণু আমরা পাবো। তো চলো এখন আমরা সেটি দেখে নেব। তো দেখো এখানে আমরা কি নিলাম? এখানে মোজার জোড়া নিলাম, জুতার জোড়া নিলাম। যখন আমরা জোড়া শব্দটি বলি, জোড়া শব্দটি মানে কি বোঝায়? দুটি, তাই না? দুটি সংখ্যা মিলিয়ে একটি জোড়া হয়। তারপরে যেমন আমরা 1 ডজন আপেল বললাম বা 1 ডজন মার্বেল বললাম, সেই ডজন মানেটি কি বোঝায় বলো তো? ডজন মানে আমাদের বোঝায় যে সংখ্যা 12টি, তাই না? তারপরে যেমন আমরা ক্রিকেট দেখি, তাই তো? সেখানে আমরা কি দেখি? যে সেঞ্চুরি হয়েছে, সেঞ্চুরি বলি না আমরা? তো সেঞ্চুরি কত রানে হয়? 100 রানে হয়, তাই তো? তো আমরা এখানে দেখলাম যখন আমরা জোড়া বললাম, সেটা মানে দুটো বুঝালো। যখন আমরা ডজন বললাম, 1 ডজন কলা মানে কি 12টি কলা আছে, 1 ডজন মার্বেল মানে 12টি মার্বেল রয়েছে। আর যখন আমরা সেঞ্চুরি বললাম, সেটি মানে কি 100 বোঝায়, তাই না? 1 সেঞ্চুরি হয়ে গেল মানে 100 দিন হয়ে গেল, সেঞ্চুরি রান করলাম মানে 100 রান করেছি। তো দেখতেই পারছো এইভাবে ভিন্ন ভিন্ন সংখ্যার জন্য আমরা কি লিখি? আমরা সেখানে একটি পরিমাণ সংখ্যা দিই। তো সেই একই ভাবে আমাদের যে রাসায়নিক বিজ্ঞান রয়েছে, সেইখান মধ্যে এই যে সংখ্যাটি রয়েছে 6.023 × 10⁻23, এই সংখ্যাটি আমরা কি বলি?
এক মোল। ঠিক আছে, যেমন আমরা জোড়া মানে দুটো বুঝাই, তো সেইভাবেই আমরা ডজন মানে 12টা বুঝাই, সেঞ্চুরি মানে 100টি বুঝাই, সেইখানে এক মোল মানে আমরা কি বলবো? এক মোল মানে হলো 6.023 ইন্টু 10⁻23। এতটি সংখ্যা আমরা এক মোল মানে বোঝাই। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? দেখো, এটি একটি সংখ্যক পরিমাণ যা একটি পদার্থে পরমাণু বা অণু বা আয়ন সংখ্যা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। একটি পদার্থে কতটুকু পরিমাণে পরমাণু বা অণু রয়েছে সেটি বা আয়ন রয়েছে সেটি নির্ধারিত করতে সেটি ব্যবহার হয়। এখন দেখো, এই যে আমরা এক মোল বললাম সেটি আমরা কোথার থেকে নিলাম? ঠিক আছে, এক মোল আমরা 14টা নিলাম না কেন? এক মোল মানে আমরা 120 নিলাম না কেন? আমরা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যাটাই কেন নিয়েছি? সেটিও তো মনে আসতে পারে, তাই না? তো চলো দেখি। দেখো, এক পদার্থের এক মোল হলো সেই পদার্থের পরিমাণ যা কার্বন 12 আইসোটোপের ঠিক 12 গ্রামটির মানে 12 গ্রাম ওজন, ঠিক আছে, 12 গ্রামটি উপস্থিত পরমাণুর সমান যতগুলো কণা বা সত্ত্ব রয়েছে। কণা হিসাবে মানে পরমাণু বা অণু বা আয়ন ইত্যাদি। মানে কি, যে আমরা সেই সংখ্যাটি কোথায় পেয়েছি? আমাদের কার্বন 12 যে আইসোটোপ, আমরা জানি কার্বন 12 আইসোটোপের সাথে তুলনা করি আমরা আমাদের যে যতটি পরমাণু রয়েছে সেটির ভর বের করি, তাই না? সেটি আমরা পড়েছিলাম। তো সেই কার্বন 12 আইসোটোপের যে 12 গ্রাম ওজন, ঠিক আছে, 12 গ্রাম ওজনের কার্বন 12 এর যে আইসোটোপ, তাতে কতটুক পরিমাণে পরমাণু রয়েছে সেই পরমাণুই হলো এক মোল। তো 12 গ্রাম কার্বন 12 আইসোটোপে কত পরিমাণে আমাদের পরমাণু রয়েছে? 6.022। তোমরা দেখবে যে কোনো দিকে 22 ও লেখা আছে বা কোনো দিকে 23 ও লেখা হয়। 23 ইন্টু 10⁻23, এতটুক পরিমাণের পরমাণু রয়েছে কত? 12 গ্রাম কার্বন 12 আইসোটোপে। তো সেইটিকেই আমরা বলি এক মোল। ঠিক আছে, সবাই বুঝতে পারলে জিনিসটা? চলো এখন আমরা আগে দেখি। তো এক মোল কি? সেটি একটি বিশাল সংখ্যা, তাই না? আমরা দেখতেই পারছি। তো দেখো কত পরিমাণের পরমাণু থাকে মাত্র 12 গ্রাম, 12 কেজিও না, 12 গ্রাম কার্বন 12 আইসোটোপে এতগুলো পরিমাণের পরমাণু থাকে। তাই তো আমরা দেখতেই পারলাম। তো সেটি কোথার থেকে আসলো? সেটি একজন আমাদের বিজ্ঞানী রয়েছে, ইউলেস অস্ট্রাল। উনি কি করেছিলেন? উনি এইটি মানে এই যে মোল, যে উনি কার্বন 12 আইসোটোপের 12 গ্রামে উনি সেটি দিয়েছিলেন। উনি কি করেছিলেন? 1896 সালে এই এই মোল জিনিসটি উনি দিয়েছিলেন। আর উনি এই শব্দটি কোথায়? উনি লেটিন থেকে, লেটিন শব্দ মোলস, লেটিন শব্দ মোলস থেকে এই জিনিসটি নিয়েছিলেন। আর এই মোলসের মানে কি হয়? মোলসের মানে হয় স্তূপ, তাই তো? সেখান থেকে উনি এই মোল জিনিসটি দিয়েছিলেন। তো আমরা জানি এটি হলো একটি বিশাল সংখ্যা। আর এই যে বিশাল সংখ্যা, এক মোল সংখ্যা, সেটি হলো একটি ধ্রুবক। ঠিক আছে, সেটি তোমরা মনে রাখবে, সেটি ধ্রুবক, সেটি কোনোদিন বদলি হয় না। আর এই সংখ্যাকে আমরা আরেকটি নামে পরিচিত করি, যেটাকে আমরা বলি অ্যাভাগেড্রোর সংখ্যা। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? সেটাকে আমরা কি বলবো? অ্যাভাগেড্রো সংখ্যা। এই যে 6.023 ইন্টু 10⁻23 মানে এক মোল, সেটি হলো অ্যাভাগেড্রোর সংখ্যা। সেটাকে আমরা কি করে চিহ্নিত করি? সেটি আমরা এই যে ক্যাপিটাল এন রয়েছে, বড় হাতের এন রয়েছে, সেটি দিয়ে চিহ্নিত করি। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে, যে আমরা নাইট্রোজেন যখন কি, নাইট্রোজেনের পরমাণু, সেটিতেও আমরা বড় হাতের এন দিয়ে চিহ্নিত করি। তো সেটির সাথে এইটি অ্যাভাগেড্রো নাম্বারকে তোমরা মিলাবে না, সেটি ভিন্ন, সেটিও ভিন্ন। হ্যাঁ, দুটির জন্যই আমরা এন লিখি, কিন্তু আমরা মনে রাখবে যে নাইট্রোজেন যখন আমরা লিখবো সেটি আলাদা হবে, আর অ্যাভাগেড্রো সংখ্যা যখন আমরা লিখবো সেটি আলাদা হবে। ঠিক আছে, চিহ্ন দুটির জন্য একই। তো সেটি কোথার থেকে আসলো? দেখো, একজন বিজ্ঞানী ছিলেন অ্যামিডো অ্যাভাগেড্রো। তো ওনার সম্মানে, ঠিক আছে, ওনার সম্মানেই এই যে 6.023 ইন্টু 10⁻23 পরমাণুর সংখ্যা বিজ্ঞানী অ্যামিডো অ্যাভাগেড্রোর সম্মানে অ্যাভাগেড্রোর সংখ্যার হিসাবে পরিচিত হয়েছিল। ওনার সম্মানেই ওনার যে
পদাঙ্ক রয়েছে সেটি ব্যবহার করে এই নামটি দেওয়া রয়েছে। এখন উনির বিষয়ে আমরা অল্প জেনে নেব। উনি কি, তিনি ছিলেন একজন তো উনি কি ছিলেন, উনি ছিলেন একজন ইটালিয়ান বৈজ্ঞানিক, মানে ইটালি একটি বাইরের বিদেশ রয়েছে, সেই জায়গার বিজ্ঞানী ছিলেন। আর উনি কি ছিলেন, উনি টুরিন বিশ্ববিদ্যালয়, টুরিন বিশ্ববিদ্যালয় রয়েছে, সেইখানে পদার্থ বিজ্ঞানের আবদ্ধক ছিলেন। ঠিক আছে, সেখানে উনি পদার্থ বিজ্ঞান পড়াতেন। আর কি, তিনি অ্যাভাগেড্রো আইন, মানে উনি প্রসিদ্ধ কিসের জন্য ছিলেন, অ্যাভাগেড্রো আইন উনি একটি দিয়েছিলেন, সেই অ্যাভাগেড্রো আইনের জন্য উনি খুব বিখ্যাত আর প্রসিদ্ধ হয়েছিলেন। ঠিক আছে, সবাই জানতে পারলে? চলো, তো আজকের ক্লাসটি আমি এতটুকুই শেষ করব। সেটির আগে প্রথম তোমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি প্রশ্ন করে নেব তোমাদেরকে। দেখো প্রশ্নটি কি, মানবতা মানে কি? এখানে জিজ্ঞেস করা হচ্ছে, আমরা যে মানবতা বলি সেটির মানে তোমরা কি বুঝো? এ, অন্যদের প্রতি বোঝাপড়া, সদয় এবং সহানুভূতিশীল হওয়া। বি, মানুষের প্রতি অভদ্র হওয়া। সি, এখানে এখানে দেখতে পাচ্ছ সি, আর ডি অপশনে রয়েছে অমানবিক হওয়া। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি। মানবতা মানে তোমরা কি বুঝো সেটি জিজ্ঞেস করা হয়েছে। ভালো করে অপশনগুলো দেখো। সময় প্রায় শেষ হয়ে আসছে। সময় এখানে শেষ হয়ে গেল। আমি বলছি শুদ্ধ উত্তরটি হলো এ, অন্যদের প্রতি বোঝাপড়া, সদয় এবং সহানুভূতিশীল হওয়া, তাই না? সেটি আমরা মানবতা। আমরা জানি যে আমাদের অমানবিক হওয়া সেটিও না, মনুষ্যের প্রতি অভদ্র সেটাও তো অমানবিকতা, তাই না? তারপরে আমাদের স্বার্থপর হওয়া সেটিও কিন্তু অমানবিকতা। মানবিকতা মানে কি, আমরা একে অপরের প্রতি সহানুভূতি, তাই তো সেটি হলো আমাদের মানবিকতা। তো চলো, আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করব। শেষ করার আগে ক্লাসটি তোমাদেরকে কেমন লাগলো সেটি জিজ্ঞেস করে নেব। তোমাদের উত্তরের মাধ্যমে আমি বুঝতে পারবো ক্লাসটি কেমন হয়েছে, আর ক্লাসটি আলো ভালো করার চেষ্টা করব। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। সবার সাথে দেখা হবে আগামী ক্লাসে।